আমার আলোচনাটিকে আমরা এই রিপোর্টটিকে আসলে তিনটি ভাগ করেছি। একটি অংশে আমরা বলতে চেয়েছি যে এই যে স্বাধীন পর্যবেক্ষণ ইনিশিয়েটিভ এটি আসলে কিভাবে হলো এবং এটির যৌক্তিকতা কি, আমরা কি দেখতে চেয়েছি, কি কি জিনিস মনিটর করতে চেয়েছি এবং মেথডস কি ফলো করেছি সেটি। দ্বিতীয় অংশে আমরা রানা প্লাজার শ্রমিকদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে চেয়েছি। আমরা ডেটা পেয়েছি এ সম্পর্কে প্রায় 800-র উপরে ওয়ার্কারদের, মিসিং ওয়ার্কার, ইনজুর্ড ওয়ার্কার, ডেড ওয়ার্কারদের, সে সমস্ত তথ্যের ভিত্তিতে আমরা তাদের প্রোফাইলিং করতে চেয়েছি। এবং সর্বশেষ অংশে আমরা যে সমস্ত প্রতিষ্ঠান, ব্যক্তি এবং সংস্থা, দেশি এবং দেশের বাইরে তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সে সমস্ত প্রতিশ্রুতির একটি বর্ণনার পরে সেগুলোর বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছি। এবং সর্বশেষে এটির ভিতরে কি কি জিনিস এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, ইনফ্যাক্ট অনেক কিছুই বাস্তবায়ন হয়নি, সেই জিনিসগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে বলতে চেয়েছি। দেখুন, এই উদ্যোগটিকে, সিভিল সোসাইটির এই উদ্যোগটিকে আমরা বলতে পারি প্রথম একটি উদ্যোগ যেটির ভিতর দিয়ে আমরা রানা প্লাজায় যে ট্র্যাজিক ঘটনা ঘটেছিল সেটিকে আমরা মনিটর করতে যাচ্ছি। এবং এটির সাথে অন্যান্য অর্গানাইজেশন কাজ করেছে এবং এটির মাধ্যমে আমরা মনিটর করতে চেয়েছি যে সমস্ত ডেলিভারি দেওয়ার কথা সেটি। এবং এই উদ্যোগটি এবং এই ঘটনাটি, যেটা রানা প্লাজার এই ঘটনাটি যদি আপনারা দেখেন এই গ্রাফটির দিকে, তাহলে বুঝবেন যে পৃথিবীর ইতিহাসে ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু এত বড় দুর্ঘটনা কখনো হয়নি। এখানে 1132 জন ওয়ার্কার মারা গিয়েছেন। এবং আমি উইকিপিডিয়াতে যত ধরনের ঘটনার তথ্য আছে সে 1880 সাল থেকে শুরু করে এদেরকে গ্রাফ করতে চেয়েছি। ম্যানুফ্যাকচারিং এত বড় দুর্ঘটনা কিন্তু কখনো হয়নি। এবং তার থেকেও দুর্ভাগ্যজনক হলো এই যে এর হয়তো এই ঘটনাটি হয়তো পুনরাবৃত্তিও, এই ঘটনাটি হয়তো ঘটতো না, অথবা একজন ব্যক্তিও হয়তো মারা যেত না যদি তার আগের দিন এই যে যখন এই ঘটনা, এই ফ্যাক্টরিটিতে যখন সমস্যাটি আইডেন্টিফাই হলো তখন যদি এই ফ্যাক্টরিটি বন্ধ করে দেওয়া হতো। তো সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে এই ফ্যাক্টরিটি তার পরের দিন চালানো হয়েছে এবং এতজন শ্রমিকের আসলে মৃত্যু ঘটেছে। ফলে এটিকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না যে কি ধরনের অবজ্ঞা এবং কি ধরনের অসতর্কতা এবং কি ধরনের ব্যবস্থাদির মাধ্যমে এরকম একটি দুর্ঘটনা সাধিত হয়েছে। আমি এই জায়গাটিতে আর খুব বেশি করে বলবো না, কেন এই ধরনের একটি স্বাধীন উদ্যোগ এটি সম্পর্কে তার বলেছেন। এখানে আমি খুব বেশি আর বলবার মতো কিছু দেখছি না, তার এখানে বিস্তারিতই বলেছেন। তবে যে জিনিসটুকু আমরা বলতে চাই, যেটি স্যারও বলেছেন, আমিও সেটির সাথে একমত, সেটি হলো যে এই উদ্যোগটির মানে হচ্ছে যে আমরা আমাদের গার্মেন্টস সেক্টরকে কিন্তু একটি ভাইব্রেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর হিসেবে দেখতে চাই। সেইভাবেই আমরা এই উদ্যোগটি নিয়েছি এবং যার মাধ্যমে ফ্যাক্টরিগুলোতে হাইয়েস্ট লেভেল অফ ফিজিক্যাল এবং সোশ্যাল কমপ্লায়েন্স মেনটেন করা হয়, সেটিও আমরা আসলে চাই। এবং ইন দ্য লং রান এর মাধ্যমে বাংলাদেশের একটি ব্র্যান্ড বাংলাদেশ ইমেজ রয়েছে, সেই ব্র্যান্ড বাংলাদেশ ইমেজের ভিতরে যে এটি যে একটি সোশ্যালি কমপ্লায়েন্স সোর্সিং হাব, সেটি যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেটি আমাদের এই উদ্যোগের একটি বড় লক্ষ্য। এই উদ্যোগের ভিতরে যারা পার্টনার অর্গানাইজেশন রয়েছেন তাদের কথা আপনারা সবাই শুনেছেন। 14টি অর্গানাইজেশন এখানে রয়েছেন, তাদের নাম শুনেছেন। তবে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে ব্যক্তি হিসেবে আমাদের এখানে পার্টনারশিপের সাথে জড়িত রয়েছেন প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, যার নাম আগে বললাম, এবং হাবিবুল্লাহ এন করিম টেরাটেক লিমিটেড। তারাও কিন্তু বিভিন্নভাবে আমাদের এই উদ্যোগকে সমৃদ্ধ করছেন। এই জায়গাটিতে আমি একটু বিস্তারিত, এই স্লাইডটিতে আপনাদেরকে একটু বিস্তারিত বলতে চাই যে আমরা আসলে কি মনিটর করছি। এটি খুব স্পেসিফিক, আমরা কিছু জিনিস মনিটর করছি। আমরা মনিটর করছি হলো রানা প্লাজার ঘটনাটিকে, এবং রানা প্লাজার ঘটনাটির পর যে সমস্ত উদ্যোগ কমিটমেন্টগুলো নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন মনিটর করছি। এর ভিতরে রয়েছে যে সমস্ত কম্পেনসেশন আইনগতভাবে পাওয়ার কথা ওয়ার্কার এবং ইনজুর্ড এবং অন্যদের, সেটি দেওয়া হচ্ছে কিনা সেটি আমরা মনিটর করতে চাই। আমরা মনিটর করতে চাই যে এই ফ্যাক্টরিতে আসলে কতজন ওয়ার্কার কাজ করেছেন, কতজন মৃত্যুবরণ করেছেন, কতজন আহত হয়েছেন এবং কতজনকে এখন পর্যন্ত আমরা মিসিং অবস্থায় রয়েছি, আমরা এর একটি পরিষ্কার সংখ্যা চাই, সেটি আমরা মনিটর করতে চাই। আমরা মনিটর করতে চাই ফ্যাক্টরিগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা, সেটির ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাস্তবায়ন হচ্ছে সেটি। আমরা এখানে দেখতে চাই যে লিগ্যাল স্টেপ, আইনগত যে বিষয়গুলো, সেটির কি কি ধরনের বাস্তবায়ন হচ্ছে, কে কিভাবে এটির সাথে জড়িত সেটি। আমরা দেখতে চাই যে যে সমস্ত আহত হয়েছেন শ্রমিকরা, তাদের ট্রিটমেন্টের ব্যাপারে বা তাদের রিহ্যাবিলিটেশনের ব্যাপারে বা রিএমপ্লয়মেন্টের ব্যাপারে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিও আমাদের এই পর্যবেক্ষণের ভিতরে রয়েছে। অর্থাৎ আমরা খুব পরিষ্কারভাবে 7টি ইস্যু আইডেন্টিফাই করেছি যে বিষয়গুলো আমরা লক্ষ্য করতে চাই।
এবং এর বাইরে যে সমস্ত জেনারেল ইস্যু রয়েছে সেগুলো আমাদের ধারাবাহিকভাবে আসবে। ওয়ার্কারদের বেতন, ট্রেড ইউনিয়ন রাইট, ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি বা প্রফিট শেয়ারিং সেগুলো হয়তো আমরা আগামীতে পর্যবেক্ষণের ভিতরে নিয়ে আসবো। আমরা এটি কিভাবে মনিটর করেছি আপনারা যদি এই স্লাইডটির দিকে দেখেন, এটি করবার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সহযোগী সংগঠনের সাথে আমরা দুবার আমার সিপিডিতে মিটিং করেছি, তার সেটি চেয়ার করেছিলেন এবং সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমরা কিভাবে এই উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যাব। তবে যেটি মাথায় রাখা দরকার সেটি হচ্ছে যে মনিটরিং এর ক্ষেত্রে দুটো ইস্যু আছে। একটি হলো আনুভূমিক অর্থাৎ হরাইজন্টাল, অর্থাৎ যা কমিট করা হয়েছিল তা দেয়া হয়েছে কিনা, আরেকটি হলো ভার্টিক্যাল অর্থাৎ উলম্ব, অর্থাৎ যা প্রয়োজন তা দেয়া হয়েছে কিনা। সুতরাং আমাদের এখানে দুটো জিনিস দেখা দরকার আছে, যে যা কমিট করেছেন তা দিয়েছেন কিনা এবং যার যা দরকার সেই পর্যন্ত আসলে এই কমিটমেন্ট গুলো বাস্তবায়ন হয়েছে কিনা। ফলে আমরা দুটো ভাবেই এই জিনিসটিকে আমরা পর্যবেক্ষণে নিয়ে এসেছি। তবে এটি বলে রাখা দরকার এই রিপোর্ট তৈরিতে এক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তার কারণ হচ্ছে যে প্রাতিষ্ঠানিক উদ্যোগের বাইরে বিপুল সংখ্যক বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি পর্যায়ে প্রচুর কাজ হয়েছে যেগুলো কিন্তু প্রপারলি কোথাও রিপোর্ট হয়নি এবং সেগুলো কিন্তু পাবলিকলি কোথাও নেইও, কিন্তু সেই উদ্যোগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সে সমস্ত তথ্যাদি আমরা পর্যাপ্তভাবে কোথাও পাই না। ফলে রিপোর্টটিকে সেই অর্থে কিছুটা আংশিক বলতে হবে, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে রিপোর্টটি করেছি অর্থাৎ প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলোর ক্ষেত্রে কি ধরনের অবস্থা পরিস্থিতি সেই দিক থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব এটিকে একটি পূর্ণাঙ্গ আকার দেওয়া যায়। তবে আমাদের সবার কাছে অনুরোধ থাকবে যে যার কাছে যে ধরনের তথ্য রয়েছে, প্রাতিষ্ঠানিক, ব্যক্তি, সরকারি, বেসরকারি, দেশের বাইরে এই সব উদ্যোগের তথ্য যদি আপনারা আমাদেরকে পর্যায়ক্রমে ভবিষ্যতে দেন, আমরা রিপোর্টটিকে আরো পূর্ণাঙ্গ করবার জন্য সচেষ্ট থাকব। এবার আসুন রানা প্লাজার ওয়ার্কারদের আসলে আমরা কিভাবে দেখতে পারি। আপনারা যদি এই স্লাইডটি দেখেন, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে 5টি কারখানা রানা প্লাজায় ছিল, নিউ ওয়েভ স্টাইল, নিউ ওয়েভ বটম, ফ্যান্টম অ্যাপারেলস, ফ্যান্টম ট্যাগ, ইথারটেক, এরকম নামে 5টি প্রতিষ্ঠান ছিল। তথ্য আমরা যেটি পেয়েছি বিজিএমএ থেকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা 2759 জন শ্রমিককে তারা বেতন দিয়েছেন, এই তথ্য তার কাছে রয়েছে। আবার আমরা জানতে পারলাম এখানে এসে যে না, তারা পরবর্তীতে এটি কিছুটা কারেকশন করেছেন এবং সংখ্যাটি 3000-এর উপরে, যদিও এই সংক্রান্ত তথ্য তাদের কাছ থেকে আমরা পাইনি। কিন্তু প্রশ্নটি হলো কারখানাটিতে প্রকৃত শ্রমিক কতজন ছিল। আমরা যদি সিম্পল ওয়েতে যদি একটা জাস্ট সিম্পল অ্যারিথমেটিক করি, কারখানাটিকে থেকে উদ্ধার হয়েছিলেন 2432 জন, মৃত্যুবরণ করে 2460 জন, মৃত্যুবরণ করেছেন 1132 জন, মিসিং রয়েছেন 330 জন, এই সব যোগ করলে দাঁড়ায় 3900 জন। কিন্তু এখানে আমরা তথ্যে দেখতে পাচ্ছি 2760, এটি যদি বেড়ে 3000ও হয় তাহলেও দাঁড়াবে যে বাকি 900 জন কোথায়, তাদের তথ্যটি কোথায়, সেটি আমাদের জানা প্রয়োজন। এরপর যদি আমরা ওয়ার্কারদের যে তথ্য পেয়েছি, আমরা সেটির ভিত্তিতে টেবিল তৈরি করেছিলাম যে ওয়ার্কাররা কারখানায় কোন ধরনের গ্রেডে চাকরি করতেন। আমরা দেখেছি মূলত গ্রেড 7 এবং গ্রেড 5 লেভেলে প্রচুর ওয়ার্কার কাজ করেছেন, যদিও নর্মাল অন্যান্য ফ্যাক্টরির তুলনায় এটি একটু ভিন্ন তথ্য, তবু আমরা ধরে নিচ্ছি যে এরকমই হয়তো। কিন্তু এর মাধ্যমে যেটি প্রকাশ পায় সেটি হচ্ছে ওয়ার্কারদের বেতন স্কেল বেশ উপরে, 3000 থেকে 6-7 হাজার টাকার মধ্যে রয়েছে। অর্থাৎ এই ধরনের একটি ঘটনার মাধ্যমে এই যে শ্রমিকরা চাকরি হারালেন, মৃত্যুবরণ করলেন, এই সমস্ত ফ্যামিলিগুলোর একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস বন্ধ হয়ে গেল এবং সেটি এখানে আমাদের বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে। এবং এই সমস্ত শ্রমিকদের কতদিন এই সমস্ত ফ্যাক্টরিতে কাজ করছে আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি। মাত্র 70% উপরে শ্রমিক 1 বছরের চেয়ে বেশি কাজ করেননি এই ফ্যাক্টরিগুলোতে। অর্থাৎ খুব অল্প সময় ধরে কাজে নিয়োজিত শ্রমিকই এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে বেশি। এটির কারণ কি আমাদের কাছে মোটেই পরিষ্কার না। অর্থাৎ ফ্যাক্টরিগুলোতে এই যে অল্প সময়ে কাজ করা, ফ্যাক্টরিগুলোতে কমপ্লায়েন্সে তাদের যে একটা রোল থাকে, প্লে করবার সুযোগ থাকে কমপ্লায়েন্স ইমপ্রুভমেন্টের জন্য, এই যে শর্ট টার্মে কাজ করা, ফ্যাক্টরিগুলোতে দীর্ঘ সময় শ্রমিকদেরকে রাখতে না পারা, সেটিও কিন্তু এই ধরনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হতে পারে এই ধরনের দুর্ঘটনার। আমরা দেখেছি এই যে শ্রমিকরা রয়েছেন যে এখানে ফ্যাক্টরি, তার মধ্যে মাত্র যে 3000 শ্রমিক, তার ভিতরে মাত্র 27 জন ওয়ার্কার পেয়েছি যারা শুরু থেকে এই ফ্যাক্টরিতে জড়িত রয়েছে, যারা কর্মরত ছিলেন। ফলে বুঝতে পারছেন যে কত অল্প সংখ্যক শ্রমিক আসলে কারখানায় কর্মরত ছিল প্রথম থেকে। এবার আসুন আমরা মৃত শ্রমিকদের সম্পর্কে একটু তথ্য বিশ্লেষণ করি। এই স্লাইডটিতে আমরা সেটি দেওয়ার চেষ্টা করেছি। মৃত শ্রমিকদের মধ্যে আমাদের কাছে বিস্তারিত তথ্য পাওয়া গেছে আসলে 834 জনের।
আমরা তাদের তথ্য বিশ্লেষণ করে দেখেছি তাদের মধ্যে 463 জন পুরুষ এবং 371 জন মহিলা। এবং এই সমস্ত ওয়ার্কারদের যদি বার ডায়াগ্রাম করে যদি একটু সাজাই তাহলে দেখতে পাই যে এর বড় অংশটি হচ্ছে ঢাকা ডিভিশনের এই সমস্ত শ্রমিকের ডিভিশনের শ্রমিক, তারা সেটি পুরুষ হোক বা মহিলা হোক। এবং তাদেরকে যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি ডিস্ট্রিবিউট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাংলাদেশের সকল জেলারই এক ধরনের প্রতিনিধিত্বশীল মৃত্যুবরণ ঘটেছে এই রানা প্লাজার মাধ্যমে। অর্থাৎ 64টি জেলার ভিতরে 59টি জেলার শ্রমিক আমরা পেয়েছি যাদের অন্তত একজন হলেও শ্রমিক এখানে মৃত্যুবরণ করেছেন। এবার আসুন আমরা শ্রমিকদের পরিবার সম্পর্কে একটু তথ্য বিশ্লেষণ করি। এই সমস্ত শ্রমিকদের ভিতরে আমরা দেখেছি যে এদের অনেকেই আসলে মারা গিয়েছেন, তারা বিবাহিত ছিলেন এবং তাদের কারো কারো সন্তানও ছিল। আমরা দেখেছি প্রায় 52% শ্রমিক ছিলেন যারা বিবাহিত ছিলেন, এবং এই 52% শ্রমিকের ভিতরে মহিলা শ্রমিক বিবাহিত ছিলেন 62% এবং পুরুষ শ্রমিক বিবাহিত ছিলেন 48%। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই সমস্ত বিবাহিত শ্রমিকদের ভিতরে প্রায় 247 জন ওয়ার্কার অর্থাৎ মহিলা বা পুরুষ অর্থাৎ প্রায় 57% ওয়ার্কার ছিলেন যাদের এক বা একাধিক সন্তান ছিল। বলবার বিষয় হলো এই যে এই ঘটনাটির মাধ্যমে আমরা এই যে সন্তানরা এই সমস্ত শ্রমিকদের যে মৃত্যুবরণকারী শ্রমিকদের যে সন্তানরা তারা কিন্তু একটা নতুন একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়লো, সেটি আমরা এখান থেকে বুঝতে পারছি। অর্থাৎ যেটি বোঝার বিষয় সেটি হচ্ছে যে রানা প্লাজার ঘটনাটি শুধুমাত্র একটি মৃত্যুর হিসেব টালি করা না, এটি যে কত রকমের ডাইমেনশনাল ইম্প্যাক্ট এর মাধ্যমে ঘটেছে সেটির আসলে আমরা কিছু চিত্র আমরা এই ধরনের বিভিন্ন ডাইমেনশন থেকে বুঝতে পারি। এবার আসুন যে মিসিং ওয়ার্কারদের সম্পর্কে আমরা কি তথ্য পেয়েছি। আমাদের কাছে লিস্ট এসেছে, আমরা আমাদের সহযোগী সংগঠনদেরকে ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের কাছে লিস্ট পাঠিয়েছে। 332 জন ওয়ার্কার রয়েছেন যাদের কোনো আসলে ট্রেস করা যাচ্ছে না, আনআইডেন্টিফাইড, এবং তাদের ভিতরে 235 জন ওয়ার্কার মহিলা এবং 97 জন ওয়ার্কার হচ্ছেন পুরুষ, এবং তাদের অধিকাংশ একটা বড় অংশ ঢাকা ডিভিশনে, এবং তারা এইজ ব্র্যাকেটের মোটামুটি সব গ্রুপের মধ্যেই পড়েন। তবে যেটি বলা দরকার, এই মিসিং ওয়ার্কারদের ভিতরে সরকারি ব্যবস্থাপনায় 234 জন ওয়ার্কারকে কিন্তু আনআইডেন্টিফাইড অবস্থায় কিন্তু তাদেরকে দাফন করা হয়েছে। তো আমরা ধরে নিতে পারি যে এই যে 332 জন তার ভিতরে এই 234 জন ওয়ার্কার হয়তো রয়েছেন, কিন্তু তাদের এখনো ডিএনএ টেস্ট বা অন্য কিছু হয়নি বলে তাদের সম্পর্কে আমরা তথ্য পাই না। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এই যে আমরা যদি এই হিসেবটি নেই তারপরও আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতর থেকে 98 জন ওয়ার্কারের কোনো তথ্য কোথাও থাকছে না। অর্থাৎ এখনো 98 জন ওয়ার্কার বা 100 জন ওয়ার্কার মিসিং অবস্থায় রয়েছেন, এমনকি এই 234 জন যাদেরকে দাফন করা হয়েছে তারপরেও। ফলে এই সমস্ত তথ্যাদি একটি পরিষ্কার বিশ্লেষণ আমাদের জানা প্রয়োজন যে কতজন ওয়ার্কার কি অবস্থায় রয়েছেন এবং মিসিং ওয়ার্কারদের ব্যাপারে বিজিএমই বা এই প্রতিষ্ঠানগুলোর আসলে অবস্থান কি। যদিও এই 234 জন যে যাদেরকে দাফন করা হয়েছে তাদের 200 জনের স্যাম্পল কালেক্ট করা হয়েছে ডিএনএ টেস্টের জন্য, যেগুলো ডিএনএ টেস্টিং চলছে। এবার আসুন আসলে আহত শ্রমিকদের সংখ্যাটি আপনাদেরকে একটু বলি। আহত শ্রমিকদের আসলে কতজন আহত হয়েছিলেন তার প্রকৃত তথ্য খুব বেশি পাওয়া যায় না। তবে আমরা যদি এনাম হাসপাতালকে যদি একটি রিপ্রেজেন্টেটিভ এরিয়া ধরি যে হ্যাঁ সেখানে অধিকাংশ শ্রমিক অন্তত একবার হলেও গিয়েছিলেন, তাহলে তাদের তথ্য মতো 1800 ওয়ার্কার তাদের ওখানে দুর্ঘটনার পরপরই তাদের ওখানে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন, এবং তাদের তথ্য মতে 1000 জন ওয়ার্কার 1 থেকে 7 দিনের মধ্যে ট্রিটমেন্ট নিয়ে তারা চলে এসছেন। বাকি 800 ওয়ার্কারের ভিতরে 700 ওয়ার্কার রিলিজ হয়েছেন আসলে 1 থেকে 2 মাসের ভিতরে, এবং 34 জন ওয়ার্কার খুব সিভিয়ারলি ইনজুর্ড হয়েছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সিআরপি, সাভার এবং অন্যান্য প্রতিষ্ঠানে তারা স্থানান্তর হয়েছেন। এবং এর বাইরে ইনজুর্ড ওয়ার্কাররা কিন্তু বিভিন্ন হাসপাতালে তারা ট্রিটমেন্টের জন্য রয়েছেন। ইনজুর্ড ওয়ার্কারদের ভিতরে আমরা যেটি দেখেছি মোটামুটি 8টি বিশেষ ধরনের ক্যাজুয়ালিটি আমাদের কাছে রিপোর্ট হয়েছে। এর ভিতরে রয়েছে হ্যান্ড ইনজুরি, লেগ ইনজুরি, ট্রমা, সিভিয়ার ব্যাকবোন ইনজুরি, হেড ইনজুরি, পেলভিক ইনজুরি, ক্রাশ ইনজুরি এবং কম্পার্টমেন্টাল সিন্ড্রোম এবং আদার্স। অর্থাৎ বিভিন্ন রকমের যে সমস্ত ইনজুরি সেগুলো আমাদের এখানে রিপোর্ট হয়েছে। এবং তার ভিতরে যেটি
যে 50% মহিলা শ্রমিক তারা ইনঅ্যাক্টিভ হয়েছেন বা হতে পারেন, সেটি হলো তাদের হাত বা পা কাটা গেছে বা এই সমস্ত কারণে। সুতরাং সংখ্যাটি মহিলাদের জন্য অনেক বড়, এবং পুরুষদের ক্ষেত্রেও এই সংখ্যাটি মোটামুটি 27% মতো। ফলে আপনারা বুঝতে পারছেন যে ইনজুরির যে এক্সটেন্ট, যে সিভিয়ার ইনজুরি, সেটি অনেক বড়। এই বর্ণনাটুকুর ভিতর দিয়ে আপনারা বুঝতে পারছেন যে কত ব্যাপক রকমের একটি ঘটনা সেখানে হয়েছে। এবার আসুন আমরা কি কি ধরনের কমিটমেন্ট করা হয়েছিল এবং তার বাস্তবায়নের ক্ষেত্রে কি পরিস্থিতি। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান তারা তাদের আইনগত বা নর্মাল অ্যাক্টিভিটি হিসাবে বিভিন্ন কাজ করেছেন, সেটিকে আমরা এখানে গ্রহণ ধরছি না। আমরা ধরছি সরকারি এবং বেসরকারি, দেশীয় এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো আসলে কি এবং তার বাস্তবায়ন কি। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি অধিকাংশ প্রতিশ্রুতি হয়েছে হলো ইমিডিয়েট যে সমস্ত চ্যালেঞ্জ সেগুলো, এবং কিছু কিছু লিগ্যাল অ্যাকশনসের ব্যাপারেও তারা বলেছেন। এর বাইরে রিটেইলার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ফায়ার সেফটি সিকিউরিটি নিয়েও তাদের কমিটমেন্টের কথা বলেছেন। সরকারের যে সমস্ত কমিটমেন্ট সরকার দিয়েছেন তার ভিতরে রয়েছে যে মৃত শ্রমিকদের ফ্যামিলিগুলোর জন্য তারা ক্ষতিপূরণ দিতে চান, আহত শ্রমিকদের ট্রিটমেন্ট দিতে চান বা পুনর্বাসনের ব্যবস্থা করতে চান, লিগ্যাল অ্যাকশনের সাপোর্ট দিতে চান, এবং এর ভিতরে প্রতি ওয়ার্কারের ফ্যামিলিকে 1 লাখ টাকা করে দিতে চান। 2 বছর মেয়াদী তারা একটি ফিজিওলজিক্যাল ট্রিটমেন্টের ব্যবস্থা রাখতে চান আহত শ্রমিকদের জন্য, পুনর্বাসনের ব্যবস্থা করতে চান ফ্যামিলি মেম্বারদের, যে সমস্ত ইনজুর্ড ওয়ার্কার তাদের। বিজিএম এর পক্ষ থেকে কমিট করা হয়েছিল যে তারা একটা ফান্ড রেজ করবেন, যদিও পরিমাণটি আমার কাছে খুব নগণ্য মনে হয়েছে, 25,000 টাকা করে প্রতি ফ্যাক্টরি তারা দেবেন, এবং তারা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবেন এই যে সমস্ত ডিসেবল ওয়ার্কার রয়েছে তাদের বা তাদের পরিবারের জন্য। আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত ডেভেলপমেন্ট পার্টনার কমিট করেছেন তার ভিতরে রয়েছে ইউএস গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে আর্টিফিশিয়াল লিম্বের জন্য তারা ব্যবস্থা করে দেবে, ডিএনএ টেস্টিং কিট বা ট্রান্সপ্লান্টেশন অফ অর্গানস এটির জন্য তারা সহায়তা দেবে। জার্মান গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে তারা জব ইন্টিগ্রেশনের ব্যবস্থা করবে ডিসেবল ওয়ার্কারদেরকে। আইএলও থেকে সাপোর্টের কথা বলা হয়েছিল বিভিন্ন রকমের, যেটি পরবর্তীতে আসবে। রিটেইলাররা বলেছিল যে তার $5 মিলিয়ন খরচ করবে। এর ভিতরে রয়েছে H&M, ইন্ডিটেক্স, প্রাইম্যাক্স, সিএনএ, লবল। তারা একটি করেছিল এই সমস্ত ওয়ার্কারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এগুলো হচ্ছে আনুষ্ঠানিক প্রতিশ্রুতির ভিতরে, এবং প্রতিশ্রুতির বাইরেও যেগুলো হয়েছে তার ভিতরে রয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে 70টির চেয়ে বেশি অর্গানাইজেশন, রিটেইলার অর্গানাইজেশন মিলে যে অ্যাকর্ড করেছে সেটি, 17টি নর্থ আমেরিকান কান্ট্রি অ্যালায়েন্স মিলে তারা যেটি করেছে সেটি, এবং সোশ্যাল কন্ট্রাক্ট বিটুইন ইউ, বাংলাদেশ এন্ড আইএলও, সেটিও কিন্তু আমরা কমিটমেন্ট হিসেবে এই পর্যায়ে ধরে নিতে পারি। এবার আসুন মনিটরিং প্রসেসে এই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন। প্রতিশ্রুতি বাস্তবায়নের শুরুতেই যে জিনিসটি ছোট্ট করে একটু বলা দরকার সেটি হলো যে রেস্কিউ অপারেশন যেটি হয়েছে সেটি আসলে এই আনুষ্ঠানিক প্রতিশ্রুতির একেবারে বাইরে। সকল পক্ষ সেখানে পার্টিসিপেট করেছে, সরকারের পক্ষ থেকে আর্মি, পুলিশ, বিডিআর, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অথরিটি, অফিসিয়াল ভলান্টিয়ার্স তারা, বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের সংগঠন এবং ব্যক্তি সেটি, এবং এর জন্য রেস্কিউ অপারেশন চালানো হয়েছে বিভিন্ন রকম সীমাবদ্ধতার ভিতরে, এবং যে কারণে হয়তো আমাদের রেস্কিউ অপারেশন কোনো কোনো ক্ষেত্রে স্রোতগতি হয়ে গিয়েছিল। তবে যেটি বলা দরকার যে প্রপার ট্রেনিং না নিয়ে যেভাবে বেসরকারি সংগঠন নিয়ে বা উদ্যোগগুলো থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি অবশ্যই প্রশংসনীয়, কিন্তু এর আবার কোনো কোনো ক্ষেত্রে রিস্কও আমরা দেখেছি এবং তার আমরা কিছু কিছু দুর্ঘটনার কথাও আমরা শুনেছি। তবে সার্বিকভাবে রেস্কিউ অপারেশনের সামগ্রিক যে বাস্তবায়ন সেটি আসলে প্রশংসার মতো ছিল। এবার আসুন কম্পেনসেশনের জায়গাটি। প্রথম যেটি কম্পেনসেশন সেটি আসলে কি? ওয়ার্কাররা আইনগতভাবে কয়েকটি কম্পেনসেশন পাওয়ার কথা, তার ভিতরে রয়েছে তাদের যে ওয়েজ বেনিফিট সেটি স্যালারি অর্থাৎ এপ্রিল মাসে, এবং অন্যান্য যে সমস্ত ডিউ যার মধ্যে ওভারটাইম বেনিফিট সেটি। দ্বিতীয় ছিল তাদের পাওয়ার কথা ছিল টার্মিনেশন বেনিফিট, সার্ভিস বেনিফিট, লিভ বেনিফিট এগুলো। তৃতীয়ত ছিল ইন্স্যুরেন্সের যে কাভারেজ সেটি তাদের পাওয়ার কথা, এবং ট্রিটমেন্টের জন্য ফ্যাক্টরির মালিকের পক্ষ থেকে কিন্তু তাদের সাপোর্ট দেওয়ার কথা। আমরা স্যালারির ক্ষেত্রে বাস্তবায়ন যেটি দেখেছি, বিজিএমইএ তারা 2759 জন ওয়ার্কারকে এই জিনিসগুলো দিয়েছে, কিন্তু তারপরেও যেটি হিসেব করলে এখন দাঁড়ায় যে এর বাইরেও প্রায় 1100 ওয়ার্কার রয়ে গেছেন যারা বিভিন্ন ধরনের এই বেনিফিটটুকু তারা আসলে পাননি। তবে এই ক্ষেত্রে এটিও শোনা যায় যে ওভারটাইম ক্যালকুলেশনের ক্ষেত্রে বিজিএমইএ একটা এভারেজ মেথড ইউজ করেছে, যে কারণে অনেক ওয়ার্কার তাদের ওভারটাইম বেনিফিট পর্যাপ্তভাবে পাননি। মৃত শ্রমিকদের ব্যাপারে
মৃত শ্রমিকদের ব্যাপারে 1 লাখ টাকা করে যেটি দেওয়ার কথা ছিল প্রাইম মিনিস্টার্স অফিস থেকে সেটি দেওয়া হয়েছে, কিন্তু যেটি জানার বিষয় সেটি হচ্ছে এটি কি আসলে ওয়ার্কারদের যে ইন্স্যুরেন্স ক্লেম সেটি না এটি প্রাইম মিনিস্টার ফান্ডের একটি ফ্রেশ ফান্ড। এবং আমরা যেটুকু জানি যে এ পর্যন্ত 777টি ফ্যামিলিকে দেওয়া হয়েছে প্রাইম মিনিস্টার ফান্ড থেকে টাকা 11 কোটি টাকা, এবং সেটি অবশ্যই একটি অ্যাপ্রিসিয়েটেড ওয়ার্ক। কিন্তু যেটি বলা দরকার সেটি হলো যে 777 জন ওয়ার্কারকে যদি দেওয়া হয়, কিন্তু তথ্যাদি রয়েছে 859 জন ওয়ার্কার, তার মানে এখনো অনেক ওয়ার্কার এই 1 লাখ টাকা এখনো পাননি। ফলে এই তথ্যটিও আমাদের গুরুত্বের সাথে নিতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে এই আইডেন্টিফিকেশনেও কিন্তু ঘাটতি রয়েছে। আমরা দেখেছি বিজিএমইএ থেকে তথ্য যেটি সেটি হচ্ছে তারা প্রাইম মিনিস্টার ফান্ডে 3 কোটি টাকা দিয়েছে। আমাদের একটু জানার বিষয় সেটি হচ্ছে এটি কি ইন্স্যুরেন্স ক্লেমের টাকা কিনা। যদি এটি তাই হয় তাহলে আসলে ইন্স্যুরেন্স হিসেবে এই 1132 জনের 11 কোটি টাকা পাওয়ার কথা ছিল, তাহলে বাকি টাকাটি আসলে কিভাবে তারা দিচ্ছেন সেই ব্যবস্থাটি যদি তারা আমাদেরকে অবগত করে। তবে যেটি হয়ে থাকে সেটি হলো যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে গ্রুপ ইন্স্যুরেন্স যেটি বিজিএমএ করে থাকে এর মাধ্যমে একটি লামসাম অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে, যেটির মাধ্যমে সকল ওয়ার্কারদেরকে আসলে কভার করা হয়নি। এই ব্যাপারে কিন্তু একটি এক ধরনের গ্যাপ রয়েছে, যেটি আমাদের দেখবার বিষয়। প্রাইম মিনিস্টার্স অফিস থেকে 15 লাখ টাকা করে সেভিংস সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। আমরা জেনেছি যে 30টি ফ্যামিলিকে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে। আমাদের যেটি প্রত্যাশা যে বাকি যে সমস্ত ফ্যামিলি রয়েছে তাদের টাকাটিও যেন বিস্তারিত দিয়ে দেওয়া হয়। আমরা যেটি এখানে যেটি বোঝা দরকার সেটি হচ্ছে যে এই যে 10 লাখ টাকা সেটি যদি 5 বছরের সেভিং সার্টিফিকেট হয় তাহলে হয়তো 10 থেকে 15,000 টাকা করে মান্থলি তারা পাবে, এটি হয়তো তাদের জন্য গুরুত্বপূর্ণ। ফলে এই যে বাকি ডিসবার্সমেন্টটুকু যেন অনতিবিলম্বে শেষ করা হয়। আমরা মিসিং ওয়ার্কারদের ক্ষেত্রে যেটি দেখেছি সেটি হলো যে 260 জন যে মিসিং ওয়ার্কার রয়েছেন যাদের জন্য যাদের ফ্যামিলি কোনো ধরনের আসলে সাপোর্ট এই মুহূর্তে পাননি, এবং সেদিক থেকে মিসিং ওয়ার্কারদের ক্ষেত্রে বিজিএমএ এর উদ্যোগ কি সেটি আসলে জানা দরকার। তার কারণ হচ্ছে মিসিং ওয়ার্কারদের ফ্যামিলিকে বা পরিবারকে আসলে বিজিএমএ বা অন্যান্য অথরিটি এখনো আসলে রিকগনাইজ করছে না, এবং এ কারণে তারা অন্যান্যরা যে বেনিফিট পাচ্ছেন সেই বেনিফিটটিও তারা আসলে পাচ্ছেন না। তারা বেসরকারি একটি উদ্যোগ থেকে 15,000 থেকে 16,000 টাকা করে পেয়েছেন, এবং এ কারণে তারা এক ধরনের ডিজাস্টারের মধ্যে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলোর যে উদ্যোগ HNM, ইন্ডিটেক্স, প্রাইম্যাক্স, সিএনএ, তারা যে সেই উদ্যোগগুলোর বাস্তবায়ন সম্পর্কে আমরা কোনো তথ্য আমরা পাচ্ছি না। যে $5 মিলিয়ন যে সাপোর্ট তারা দিতে চান সেইটি আসলে জানবার মতো তথ্য আমাদের কাছে নেই। আমাদের এই সমস্ত তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন। এবার আমরা দেখছি যে ইনজুর্ড ওয়ার্কারদের ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশনের ব্যাপারে কি নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ইনজুর্ড ওয়ার্কারদের জন্য ইনিশিয়ালি বিভিন্ন ধরনের উদ্যোগ এনাম হাসপাতাল থেকে প্রায় 2 কোটি টাকার মতো খরচ করা হয়েছে এই সমস্ত উদ্যোগে, যদিও তার একটি বড় অংশ বিভিন্ন সাপোর্ট থেকে এসছে। তবে ইনজুর্ড ওয়ার্কারদের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো এই সমস্ত ইনজুর্ড ওয়ার্কারদের কিন্তু রিলিজ হবার পরেও দেখা যাচ্ছে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত তাদের কিন্তু বিভিন্ন রকমের ট্রিটমেন্টের ভিতরে থাকতে হবে, এবং আমরা যেটি জানতে পেরেছি যে এর একটি বড় অংশের শ্রমিকরা এখন হাসপাতালে যাচ্ছেন, এবং হাসপাতালগুলো কিন্তু তাদেরকে এখন ফি চার্জ করা শুরু করেছেন। অর্থাৎ এতদিন যে ফ্রি অফ কস্টে তারা যে সার্ভিসটা পাচ্ছিলেন সেই সার্ভিসটা হয়তো আশঙ্কা হয় যে এটি হয়তো কন্টিনিউ নাও করতে পারে। এই জায়গাটিতে সরকারের একটি বিশেষ উদ্যোগ নেওয়া দরকার যে কিভাবে এই সমস্ত ওয়ার্কারদেরকে সাপোর্ট দেওয়া যাবে। সিরিয়াসলি ইনজুর্ড ওয়ার্কাররা প্রায় সব মিলিয়ে 42,000 টাকার মতো করে পেয়েছেন যতটুকু প্রাইমারি তথ্যে পাওয়া যায়, কিন্তু তাদেরও কিন্তু মনে রাখতে হবে এই সমস্ত ওয়ার্কারদের একটা বড় অংশই কিন্তু পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাচ্ছে। সুতরাং তাদের জন্য এক ধরনের লং টার্ম সাপোর্ট আমাদের ইনশোর করা প্রয়োজন। এরপরে যেটি আসছে যে বিজিএমএ থেকে বলা হচ্ছে যে তারা 2.5 কোটি টাকা খরচ করেছে ওয়ার্কারদের ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশনের জন্য। এটি যদি বিস্তারিত তথ্য পাওয়া যায় ভালো হয়। বিজিএমএ থেকে বলা হয়েছে যে তারা সিআরপির সাথে মিলে আর্টিফিশিয়াল লিম্বের একটি প্রজেক্ট নিতে চায়। আমরা জানি না এটির প্রগ্রেস কি, এটিও আমাদের জানা প্রয়োজন। এছাড়া বেসরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান বিএস থেকে সাভারে একটি ভিকটিম সাপোর্ট সেন্টার খোলা হয়েছে, এবং সেখানে বিভিন্ন রকমের সাপোর্ট দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আবারও আমরা দেখতে পেয়েছি যে ইমিডিয়েট রিয়াকশনগুলোর ক্ষেত্রে তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তার অনেকগুলো আমরা এখন পর্যন্ত হয়তো বাস্তবায়ন দেখিনি। এর একটি কারণ হতে পারে যে ইন্টারন্যাশনাল এইগুলোর প্রক্রিয়াগত দিক থেকে হয়তো কিছুটা সময় লাগতে পারে, যেটি আমরা পরবর্তী মনিটরিং রিপোর্টে তাদের উদ্যোগগুলোর বাস্তবায়ন হয়তো আমরা বিশেষভাবে দেখব।
বেসরকারি উদ্যোগের ভিতরে টেরাটেক থেকে আইটি সার্ভিস একটি করা হয়েছে ওয়ার্কারদের বিভিন্ন তথ্যাদি রাখবার জন্য, যেটি হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ সার্ভিস দিতে পারে বলে আমাদের মনে হয়েছে। তবে এখানে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে রিএমপ্লয়মেন্টের ব্যাপারে সবচেয়ে বেশি কম অগ্রগতি হয়েছে বলে আমাদের মনে হয়েছে। যদিও সাভার আর্মি থেকে 1000 শ্রমিকের একটি লিস্ট করা হয়েছিল এবং 2400 সার্ভাইভার বেরিয়ে এসেছিল, কিন্তু আমরা রিএমপ্লয়মেন্টের ক্ষেত্রে খুব অল্প সংখ্যক তথ্যাদি পাই। সরকার থেকে 100 জন ওয়ার্কারের লেদার ফ্যাক্টরিতে কাজের ব্যবস্থা করা হয়েছিল। বিজিএমএ সাম্প্রতিক সময় বলছে যে তারা 1107 জন ওয়ার্কারকে কাজের ব্যবস্থা করবে, সেটি আসলে কবে করবে সেটি সম্পর্কে তথ্য দরকার। ফ্যাক্টরি থেকে রেশমা বেরিয়ে এসেছেন, ওয়েস্টিনের কাজ পেয়েছেন, সেটি হয়তো একটি ঘটনা, কিন্তু এখনো বিশাল সংখ্যক শ্রমিক কিন্তু আমরা জানি যে তারা কোনো ধরনের এখনো কাজের ভিতরে নেই এবং সেটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দেখেছি যে আন্তর্জাতিক যে উদ্যোগগুলো আইএলও, ইউকে গভর্নমেন্ট, সেই উদ্যোগগুলোর বাস্তবায়ন অনতিবিলম্বে দরকার, পার্টিকুলারলি রিএমপ্লয়মেন্টের ব্যাপারে। এছাড়া শপ ওনার যারা রয়েছে, যারা ডিস্ট্রেস অবস্থা শপ ওনার রয়েছে, প্রায় 100 স্মল শপ ওনার রয়েছেন যারা তাদের পুঁজি হারিয়েছেন এবং ফিজিক্যাল অ্যাসেট হারিয়েছেন, তাদেরও আসলে কোনো ধরনের সাহায্যের উদ্যোগের ভিতরে এখন পর্যন্ত নেওয়া হয়নি, তাদের আনা দরকার। বিল্ডিং সেফটি সিকিউরিটির ব্যাপারে কিন্তু সরকারের বেশ কয়েকটি কমিটি কাজ করছে, হাইকোর্ট কমিটি করেছে পাটমন্ত্রীর অধীনে। এছাড়া 5টি আলাদা আলাদা টিম কাজ করছে, যেগুলোর পরিস্থিতি আমরা জানি না যে এগুলো আসলে কিভাবে বাস্তবায়ন হবে বা তথ্যাদি কি। আংশিক তথ্য বিভিন্ন সময় বেরিয়ে এসছে, কিন্তু আমাদের পূর্ণাঙ্গ তথ্য জানানো প্রয়োজন। বিজিএমইএ তার ফ্যাক্টরিগুলো থেকে তথ্য কালেক্ট করেছে প্রায় 1819টি ফ্যাক্টরি থেকে, এবং বিকেএমইএ তার 353টি ফ্যাক্টরি থেকে সয়েল টেস্ট এবং বিল্ডিং এর স্ট্রাকচারাল তথ্য কালেক্ট করেছে, কিন্তু তারা এই সমস্ত ডকুমেন্ট কিভাবে হ্যান্ডেল করবে এখনো তারা হয়তো পুরোপুরি এটির ভিতরে ঢোকেনি। এটি ইমিডিয়েটলি শেষ করা দরকার। বিজিএমইএ একটি এমওইউ সাইন করেছে ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টদের সাথে এটি করবার জন্য। এবং গ্লোবাল ইনিশিয়েটিভ, বরঞ্চ এক্ষেত্রে বলতে হবে যে ফায়ার সেফটি সিকিউরিটির ব্যাপারে গ্লোবাল ইনিশিয়েটিভের ক্ষেত্রে অগ্রগতিটি বেশ চোখে পড়ার মতো। ইউএস লেবার ডিপার্টমেন্ট $2.5 মিলিয়ন দিয়েছে এক্ষেত্রে। ইউরোপিয়ান ইউনিয়ন এক্ষেত্রে বলেছে যে তারা একটি এগ্রিমেন্ট করছে সরকারের সাথে। আইএলও, ইউ এবং গভর্নমেন্ট এক ধরনের সাস্টেইনেবিলিটি কম্প্যাক্ট করেছে। আইএলও থেকে একটি প্রোগ্রাম বাস্তবায়ন হচ্ছে। জাইকা থেকে 100 কোটি টাকা দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের সাপোর্টের জন্য, সেটিও কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করছে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ভিতরে এই মুহূর্তে একটি উদ্যোগ চলছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো যে যেন এই উদ্যোগ, এই যে ইউনিফাইড কোড অফ কন্ডাক্টের মাধ্যমে যে কাজের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যেন ন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশন গুলো যেন বাস্তবায়ন হয়, সেদিকে যেন আমাদের লক্ষ্য থাকে। এক্ষেত্রে ইন্টারন্যাশনালি গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ ইটি নামে একটি ইন্ডেক্স করার উদ্যোগ চলছে। আগামীতে হয়তো এটির বাস্তবায়ন আমাদের চোখে পড়বে। লিগ্যাল স্টেপসগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের লিগ্যাল স্টেপসের ভিতরে এই মুহূর্তে কাজ চলছে। এর ভিতরে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন রকমের কাজ হচ্ছে। আমরা 4টি ইনভেস্টিগেশন রিপোর্ট পেয়েছি, যেখানে বিভিন্ন রকমের উদ্যোগের কথা বলা হয়েছে, কিভাবে তারা এগুলো ইনভেস্টিগেশন করেছে। এবং মূলত এই সমস্ত রিপোর্ট থেকে কারখানার মালিক এবং অন্যান্য যারা রেসপন্সিবল তাদেরকে দায়ী করা হয়েছে। যদিও আমরা এর সাথে যখন বিজিএমইএ এর ইনভেস্টিগেশন রিপোর্ট মেলাতে যাচ্ছি, তখন আমাদের মনে হয়েছে যে বিজিএমইএ মনে করে যে আসলে কারখানার মালিক সরাসরি এখানে তার দায় নেই, মূলত রানা প্লাজার মালিকই এর জন্য মূলত দায়ী, যেটি আমাদের কাছে অন্যান্য রিপোর্টের সাথে একটি বড় পার্থক্য বলে মনে হয়েছে। এক্ষেত্রে সিআইডির যে ইনভেস্টিগেশন, যে 4টি কেস রয়েছে, সেটিরও অনতিবিলম্বে আসলে ইনভেস্টিগেশন শেষ করা দরকার। এছাড়া আইন ও সালিশ কেন্দ্র এবং ব্রাঞ্চ থেকে বিভিন্ন ধরনের কোর্টের অর্ডার নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগের ব্যাপারে, এবং এগুলো বাস্তবায়নের ব্যাপারে কোর্ট এগুলোর ডাইরেক্টিভ দিয়েছে, সেগুলো বাস্তবায়ন আমাদের জানা প্রয়োজন। আমি সর্বশেষ যে 2-3টি স্লাইডের ভিতরে রয়েছি, তার ভিতরে রয়েছে যে আমরা মনে করি যে ইমিডিয়েট যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেটি আমাদের কাছে মনে হয়েছে যে এটি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, কিন্তু শর্ট টার্ম উদ্যোগগুলোর ক্ষেত্রে ওয়ার্কার, ইনজুর্ড ওয়ার্কার, মিসিং ওয়ার্কারদের সাপোর্ট করার ক্ষেত্রে সরকারের রোল যতটুকু না আমাদের চোখে পড়েছে, বিজিএমএ এর রোল আমাদের সেভাবে মনে হয়েছে যে পিছিয়ে রয়েছে বিজিএমএ এবং অন্যান্য অ্যাসোসিয়েশন। এবং মধ্যবর্তী উদ্যোগগুলোর সম্পর্কে আমরা এক ধরনের আশঙ্কার ভিতরে রয়েছি যে এগুলো কিভাবে বাস্তবায়ন হবে, মিসিং ওয়ার্কারদের সাপোর্ট দেওয়া, চিলড্রেনদের বা রিএমপ্লয়মেন্টের ব্যাপারে কি উদ্যোগ হবে, সেটি আমাদের জানা প্রয়োজন।
সর্বশেষ যেটি জানা দরকার যে পরিপূর্ণ একটি তথ্যের মাধ্যমে মিসিং ওয়ার্কার এবং ডেড ফ্যামিলিগুলোর জন্য কম্পেনসেশন নিশ্চিত করা এবং তাদের জন্য যে দীর্ঘমেয়াদী সহায়তা দরকার সেটি নিশ্চিত করা, ডিএনএ টেস্ট ইমিডিয়েটলি শেষ করা। যদি ডিএনএ টেস্টিং রেজাল্ট দেরি হয়ে যায়, যে লিস্টটি রয়েছে সরকারের কাছে 332 জনে, সেই লিস্টের ভিত্তিতে আসলে মিসিং ফ্যামিলিগুলোর জন্য অনতিবিলম্বে একটি সহায়তা ব্যবস্থা করা দরকার। ইনজুর্ড ওয়ার্কারদের লং টার্ম সাপোর্টের ক্ষেত্রে বেসরকারি পর্যায়ে, স্থানীয় পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে তাদেরকে ফাইন্যান্সিং এর ব্যবস্থা করা দরকার, যাতে ফ্রি অফ কস্ট তারা সুবিধাগুলো পায়। সিরিয়াসলি ইনজুর্ড ওয়ার্কারদেরকে যে সমস্ত লিম বা আর্টিফিশিয়াল লিম দেওয়ার ব্যাপারে বিজিএমইএ, জার্মান গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট, থাই এক্সপার্টের কথা শুনি আমরা, সেগুলোর বাস্তবায়ন শুরু করা দরকার। এবং এক্ষেত্রে যে সমস্ত কমিটমেন্টগুলো আসছে প্রাইম মিনিস্টার্স অফিস থেকে, যে কমিটমেন্ট আসছে 2 বছরের যে কমিটমেন্ট প্ল্যান, সেটি আমাদের জানা দরকার। চিলড্রেনদের ব্যাপারে উদ্যোগ নিয়েছে বিজিএমইএ, শুরু করেছে, এবং এই সমস্ত ক্ষেত্রে বেসরকারি উদ্যোগে আসানিয়া মিশনের উদ্যোগ রয়েছে, সেটিও আমাদের জানি, এটি বাস্তবায়ন দরকার। রিএমপ্লয়মেন্টের ব্যাপারে বিজিএমইএর সুস্পষ্ট অবস্থান দরকার এবং সব ওনারদেরকে সাপোর্ট করা নিশ্চিত করা দরকার। ইনশিওরিং বিল্ডিং সেফটি অ্যান্ড সিকিউরিটির ক্ষেত্রে আলাদা একটি ইউনিট দরকার রাজউক সিএসসিতে, যাতে তারা পরিপূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং নিয়ে কাজ করতে পারে। এবং এক্ষেত্রে যে অ্যালায়েন্স হচ্ছে বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলোর ভিতরে, তারা যেন একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন করেন। এক্ষেত্রে ন্যাশনাল রুলস রেগুলেশনগুলো যেন বাস্তবায়ন হয় এবং আইএলও যেন এক্ষেত্রে রুল প্রোভাইড করে। এবং সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করতে চাই, সেটি হলো যে লিগ্যাল অ্যাকশনের ব্যাপারে যে এখন যে কাজ চলছে সেটি যেন কোনোভাবে ধীরগতি না হয় এবং যাদের বিরুদ্ধে কেস ফ্রেম হওয়ার কথা সেটি যেন শেষ হয়। এবং ডিপার্টমেন্ট অফ লেবার থেকে যে কেস করা হয়েছে সেটি যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে পুনরায় সেক্ষেত্রে ব্যবস্থা নিয়ে পুনরায় কেস করা দরকার। এবং সরকারের নিশ্চিত করা দরকার যে কোনো পক্ষ থেকেই যেন লিগ্যাল অ্যাকশনের ব্যাপারে কেউ ইন্টারভেন করে প্রসেসটিকে যেন কেউ শ্রুতগতি করে না দেন। ফলে এই সমস্ত উদ্যোগগুলো আগামীতে নেওয়া দরকার এবং সেগুলো আমরাও পর্যবেক্ষণ করব। এবং মধ্যবর্তী পর্যায়ে অন্যান্য যে সমস্ত উদ্যোগগুলো বিভিন্ন অর্গানাইজেশন বাস্তবায়ন করবে, সেগুলো আমাদের পর্যবেক্ষণের ভিতরে থাকবে, যেটি আমাদের সেকেন্ড মনিটরিং রিপোর্টে আমরা প্রকাশ করতে চাই। আমি এই কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।